এত সিসিটিভি ফুটেজের মাঝে পালায় গেল কিভাবে? সে যদি এখান থেকে 1 কিলোমিটার দূরে গিয়েও তার জামাটা বদলায়, তারপরে তো একটা সিসিটিভি ফুটেজ আছে। অথবা কোথাও গিয়ে গাড়ির নাম্বার প্লেট বদলালো, গাড়ি বদলালো, যাই হোক, মানে কোনো কিছুই না সার্ভেলেন্সের বাহিরে না। কনসেন্ট্রেশন খুনিদের দিকে না, বরঞ্চ মির্জা আব্বাস ভাইয়ের দিকে। জামাতের আমির যাওয়ার সময় নারায়ে তকবীরদের স্লোগান দিয়ে অভিনন্দন জানাচ্ছে, আর মির্জা আব্বাস ভাই যখন যাচ্ছে তখন তাকে হেনস্থা করছে। ওসমান হাদির উপর কারা হামলা করেছে, প্রাথমিকভাবে সিসিটিভি ফুটেজ, ছবি, এই বিষয়গুলো আমাদের হাতে আসছে। আমার প্রশ্ন হলো, যারা হত্যা করেছে তাদের দিকে দৃষ্টি না দিয়ে এটাকে রাজনৈতিকভাবে গাইড করা কতটা বুদ্ধিমানের কাজ হলো? এই সিসিটিভি ফুটেজে যাদের ছবি আসলো তারা এখনো ধরা পড়েনি, পলাতক। তো প্রথম আঘাতটা মির্জা আব্বাস ভাইয়ের উপর যে তারা আনলো, এটা কিন্তু ওই সকল খুনিদের জন্য সহজ হয়েছে পালাতে। অর্থাৎ কনসেন্ট্রেশন খুনিদের দিকে না, বরঞ্চ মির্জা আব্বাস ভাইয়ের দিকে। তো যারা এই কাজটা করেছে, মির্জা আব্বাস ভাইকে দোষী সাব্যস্ত করে একটা প্ল্যান করলো, একটা একটা গুটি সাজালো, তারা কিন্তু খুনিদেরকে পালাতে সহযোগিতা করেছে, এটা বলতে হবে। এবং আরেকটা সবচেয়ে মজার বিষয়, ওইখানে মির্জা আব্বাস ভাইও গেছে, জামাতের আমিরও গেছে, তাই না? জামাতের আমির যাওয়ার সময় তারা নারায়ে তকবীরদের স্লোগান দিয়ে অভিনন্দন জানাচ্ছে, আর মির্জা আব্বাস ভাই যখন যাচ্ছে তখন তাকে হেনস্থা করছে। তো এইখানে এই হেনস্থা যারা করছে তাদের রাজনৈতিক পরিচয়টা আরও বোঝা কি বাকি আছে? এই রাজনৈতিক ট্যাগিং এই খুনের ক্ষেত্রে আসামিদের ধরতে পারার জন্য ব্যাপক একটা বাধাগ্রস্ত করেছে এটা আমাদের। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটুকু চেষ্টা করছে না করছে আমি জানি না। তবে সাধারণ মানুষের একটা প্রশ্ন, আমার মনেও প্রশ্ন, যে এত সিসিটিভি ফুটেজের মাঝে পালায় গেল কিভাবে? সে যদি এখান থেকে 1 কিলোমিটার দূরে গিয়েও তার জামাটা বদলায়, চাদরটা বদলায়, তার পরবর্তী তো একটা সিসিটিভি ফুটেজ আছে, তারপরে তো একটা সিসিটিভি ফুটেজ আছে। এই বিষয়গুলোকে, অথবা কোথাও গিয়ে গাড়ির নাম্বার প্লেট বদলালো, গাড়ি বদলালো, যাই হোক, মানে কোনো কিছুই না সার্ভেলেন্সের বাহিরে না। তথ্য প্রযুক্তির যুগে এই সময়টার মধ্যে ধরতে পারলে ভালো হতো। এই যে 50 লক্ষ টাকা ঘোষণা করছে না, মানুষ জিজ্ঞাসা করছে যে 50 লক্ষ টাকা যদি জনগণকে ধরিয়ে দিয়েই পেতে হয়, তাহলে তাহলে এই যে আমরা এত বেতন দেই, ভ্যাট ট্যাক্সের টাকা দেই, সেটাকে কিভাবে তারা দেখছে? আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্রমন্ত্রী, এই মন্ত্রণালয়কে আরও শক্তভাবে চাই। ঠিক আছে? পিনাকি ইলিয়াসের কথাই ভ্যালকার মতো বিভিন্ন জায়গায় যে চকলেট দেবে, আলু আর গোস্তের পরিমাপ খুঁজবে, এগুলো ওনার কাজ না। ঠিক আছে? এগুলো আমরা এইভাবে চাই না। হ্যাঁ? ওনার হুকুম একবারে স্কুল, কলেজ, বাজার, মসজিদ সব জায়গায় প্রবাহিত হবে। কেন হবে না? যদি না হতে পারে তাহলে এই জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট না। এই সরকার সবার মায়া নিয়ে এখানে আছে। মায়া মায়া ছাড়া ১ সেকেন্ডও থাকতে পারত না। মা রাজনৈতিক দলগুলো যদি তাদেরকে মায়া না করত, ফিটনেস তো নাই। তো মায়া দিয়ে কতক্ষণ চলে বলেন? তাই না? ধার ধার দরকার, ভার দরকার না? সেটা নাই আরকি। গণ অভ্যুত্থান তো আমরা করলাম, আমরা তো ঝুঁকিতে আছি। আমরা যতই আওয়ামী লীগরে ফুল দেই আর মিষ্টি দেই, আওয়ামী লীগ কিন্তু আমাদেরকে টার্গেট করে রাখবে। এটা আজীবন ভুলবে না যে তাদের গণ অভ্যুত্থানে পরাজয়ের কারণ আমরা। তো এইটা একটা বিষয়। কিন্তু আমরা তো অনিরাপদ। উপদেষ্টা যারা হইছে গণ অভ্যুত্থানে অংশ না নিয়ে সত্ত্বেও এত সুবিধা নিচ্ছে, তারা তো প্রাডো, পাজেরো গাড়ি, মিৎসুবিশি, বিএমডাব্লিউতে চইরা হাঁকায়ে নিরাপত্তা প্রোটোকলের মধ্যে ঘুরছে। আমরা তো রিকশাতেই যাই, আমাদেরকে মারা সহজ। হাদিকে যেরকম গুলি করা সহজ, আমরাও রিকশায় যাই, আমাদেরকেও মারা সহজ। বাসে যাই, হেঁটে হেঁটে যাই। তো এগুলো একটা বিষয়। এই নির্বাচনে শুরুতেই একবারে চট্টগ্রামে একজন বিএনপি নেতাকে গুলি করলো। এরপরে হাদির ঘটনা ঘটলো। এটা তো দুটা খুব অ্যাকনলেজড বা নোন একটা ঘটনা, সেলিব্রিটি টাইপের মানুষ, এই জন্য আমরা জানি। প্রতিনিয়ত নির্বাচনকে কেন্দ্র করে অনেক জায়গায় অনেক সহিংসতা হচ্ছে। আমাদের এই গণঅভ্যুত্থানের পরে অস্ত্রগুলো উদ্ধার করতে যদি মানে পারতো তাহলে ভালো হতো। এগুলো উদ্ধার করার বিষয়ে বিএনপি ২-৪টা বক্তব্য দিয়েছে। হ্যাঁ? জামাত তো এই ধরনের কোনো বক্তব্য আমি দেখি নাই, দিতে পারে। আরও অন্যান্য রাজনৈতিক দল কি, কি বলেছে। কিন্তু এই অস্ত্রগুলো সবার জন্য একটা মানে মৃত্যুর কারণ হবে। এগুলো এখনো যদি ভালোভাবে মানে উদ্ধার করার উদ্যোগ না নেয় তাহলে সাফার করতে হবে সবাইকে।